নির্বাচনের মুখে এসে আবারও বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খোলার ললিপপ ধরানোর চেষ্টা করল বিজেপি। দুর্গাপুরের বন্ধ হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন কারখানাটিকে খোলার টোপ দিয়ে ফের নির্বাচনের বৈতরণী পেরোনোর মোক্ষম চাল চালল গেরুয়া শিবির। শনিবার একেবারে লোকচক্ষুর আড়ালে চুপি চুপি প্রায় খণ্ডহরে পরিণত এই রাষ্ট্রায়ত্ত কারখানাটি পরিদর্শন করতে আসেন কেন্দ্রের বিদায়ী আইন ও বিচার বিভাগের মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তার দাবি, রাষ্ট্রায়ত্ত এই কারখানাটিতে বিজেপি নয়, তালা ঝুলিয়েছেন কংগ্রেস সরকার। অথচ বাস্তব হচ্ছে, কারখানাটি যখন বন্ধ করা হয় সেই 2002 সালে কেন্দ্রের শাসন ক্ষমতায় ছিল প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর সরকার। এদিন কারখানাটি পরিদর্শনের পর মেঘওয়াল ফের কারখানাটি পুনরুজ্জীবিত করার সুরসুরি দেন। এ প্রসঙ্গে অনেকেরই হয়তো স্মরণে থাকতে পারে 2014 সালে আসানসোলের রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলস কারখানাটি খুলে দেওয়া হবে। এই মিথ্যা টোপ দিয়ে নির্বাচনের বৈতরণী পেরিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং পূর্বতন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। কিন্তু নির্বাচন পেরোতেই বাবুলের সেই প্রতিশ্রুতি বাতাসে মিলিয়ে যেতে সময় লাগেনি। গত 5 বছর বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বন্ধ কারখানাগুলি খোলার ন্যূনতম কোনো উদ্যোগ গ্রহণই করেননি। উপরন্তু গত 10 বছরে পশ্চিম বর্ধমানে একের পর এক বেসরকারীকরণ কিংবা বন্ধ হয়ে গেছে 22টিরও ওপর কয়লা খনি, বন্ধ হয়ে গেছে বার্ন স্ট্যান্ডার্ড, জেসিপ সহ আরও অনেকগুলি রাষ্ট্রায়ত্ত সংস্থা। প্রশ্ন উঠছে, ঠিক নির্বাচনের মুখে কেন বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খোলার কথা মনে পড়ে বিজেপি নেতাদের? এ প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, যদি বিজেপি নেতারা হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানাটি খুলে দেন সেক্ষেত্রে শহরবাসী তাঁদের ফটোয় মালা পরাবেন, আর যদি না খুলেন সেক্ষেত্রে তাঁদের কুশপুত্তলিকা দাহ করা হবে। মেঘওয়ালের এই চুপিসারে কারখানা পরিদর্শনের তীব্র নিন্দা করেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার। তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো অস্তিত্ব নেই এখন, তার সত্ত্বেও মেঘওয়াল ওই কারখানায় ঢুকলেন কোন অধিকারে? নির্বাচন কমিশনে ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। কারখানা খোলার প্রশ্নে এইচএফসির প্রাক্তন সিটু নেতা নিশীথ চৌধুরী বলেন, নির্বাচনের আগে ফের একবার গিমিক সৃষ্টি করতে মিথ্যা প্রতিশ্রুতির ডালি নিয়ে এসেছে বিজেপি। ওদের কথার কোনো ভিত্তি নেই, মানুষ তা জেনে গেছেন। কারখানা ইচ্ছে করলে চালানো যায় না, এ কথাটা ভুল। আবার চালানো যাবে এটাও সঠিকভাবে বলা যাবে না, এই কারণে যে এই যে কারখানাটা, দুর্গাপুরের সার কারখানাটা, এ তো ওরা বেচে দিয়েছে। সমস্ত কারখানা, সমস্ত যন্ত্রপাতি তো ওরা বেচে দিয়েছে। আগে তো অর্ধেক যন্ত্রপাতি চুরি হয়ে গেছিলো। যে যন্ত্রপাতিগুলো ছিল শেষ মুহূর্তে, সেগুলো কোনো একটা কন্ট্রাক্টরকে দিয়ে একদম পুরো সাফ করে দেওয়া হয়েছে। কারখানা তো নেই, তার মানে একটা নতুন কারখানা বানাতে হবে। আর নতুন কারখানা বানানোর জন্য একটা ইনভেস্টমেন্ট করতে হবে। সেই ইনভেস্টমেন্টের ডিসিশন যদি কেন্দ্রীয় সরকার নেয়, ওয়েল অ্যান্ড গুড, নিশ্চিতভাবে আমরা তাকে সমর্থন করব। কিন্তু যে মন্ত্রীর কথা আপনি উল্লেখ করলেন, সে মন্ত্রী তো আমার মনে হয় না ফার্টিলাইজারের মন্ত্রী। আর ওর নামটাও আমি ঠিক স্মরণে করতে পারছি না, শুনেছি কিনা, কি আইনমন্ত্রী বোধহয় না, আইন বিচার বিভাগের মন্ত্রী ফার্টিলাইজার সম্বন্ধে বলছেন। ভালো, যদি মন্ত্রিসভার ডিসিশন হয়ে থাকে তো ভালো। কিন্তু মন্ত্রিসভার যে ডিসিশন, সেই ডিসিশনে 5টা কারখানা কিন্তু অলরেডি রিভাইভালের পর্যায়ে আছে, নতুন কারখানা তৈরি হয়েছে। আর প্রত্যেকটা কারখানাতে 6000 কোটি টাকা করে ইনভেস্ট করতে হয়েছে। তো 6000 কোটি টাকা ইনভেস্ট তো কেন্দ্রীয় সরকার করবে না। কেন্দ্রীয় সরকার চায় যে এই কারখানাটা চলুক কোনো প্রাইভেট সেক্টরে দিয়ে, কিন্তু প্রাইভেট সেক্টর নীতি এগিয়ে আসেনি বলে কোনো কনসোর্টিয়াম বা পাবলিক সেক্টর করতে চাইছে। কনসোর্টিয়াম বা পাবলিক সেক্টর করে চললেও খানিকটা পাবলিক সেক্টরের হয়তো মর্যাদা থাকে, সে হয়তো চালানো যায় এবং সম্ভবও এটা। এবং একটা নতুন কারখানা এখানে বানানো খুবই প্রয়োজন। কিন্তু এরা কি সত্যি সত্যি এটা মনের থেকে আন্তরিকভাবে বলছে? আন্তরিকভাবে বলছে না। তার প্রমাণ হচ্ছে যে সামনে ম্যাট্রিক্সের কারখানাটার জন্য ওরা গ্যাসের পাইপলাইনটা কিন্তু দুর্গাপুর হয়ে কলকাতা অবধি নিয়ে যাচ্ছে। যে গ্যাসের ডিমান্ড আমরা বহুকাল আগে যখন কারখানা বন্ধ করে দেয় 2003 সালে, তখনই আমরা বলেছিলাম যে গ্যাসের পাইপলাইনটা আসুক, ন্যাচারাল গ্যাসের পাইপলাইনটা, এইচপি যে গ্যাসের পাইপলাইনটা আছে সেটাকে এক্সটেন্ড করে নিয়ে আসা হোক পশ্চিমবঙ্গ পর্যন্ত। সব কারখানাগুলো তাহলে উপকৃত হবে। কিন্তু তাতে ওরা করেনি। যখন ওরা শুনতে পেল যে ম্যাট্রিক্স কারখানা, তারই একটা সিস্টার কনসার্ন মানে হচ্ছে গিয়ে আমাদের এই এসআর অয়েল থেকে যখন কোলবেড মিথেন পাওয়া গেছে, সেই কোলবেড মিথেনে দিয়ে ওরা ম্যাট্রিক্সের কারখানাটা চালানোর চেষ্টা করেছিল, যেটা সম্ভব হয়নি কোয়ান্টিটি কম হওয়ার জন্য। তখন তাদেরকে সাহায্য করবার জন্য ঝাঁপিয়ে পড়ে ওরা এই গ্যাসের পাইপলাইনটা তাড়াতাড়ি নিয়ে এলো। তারা তো বলেনি যে এটা না করে আমরা পাবলিক সেক্টরে এই কারখানাটা রিভাইভাল করবো। আর তাছাড়া এই রিভাইভাল করার পেছনে শুধুমাত্র বিজেপিকে দোষ দিয়ে কী হবে? আর দোষ তো আমাদের রাজ্য সরকারেরও। রাজ্য সরকারের এডি
এলডিডিএ, তা আমার মনে আছে 1964 সালে যখন এটা পশ্চিমবঙ্গের রাজ্য ক্যাবিনেট ডিসিশন হয় যে 1 টাকা মানে 1000 একর জমির জন্য 1 টাকা ইএলডি রেন্টে জমিটা দিয়ে দেওয়া হলো কেন্দ্র সরকারকে, রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই 1 টাকার ইয়েটা এখন ওরা 575 কোটি টাকা তখন চেয়েছিল 2010 সাল নাগাদ, আর এখন তো সেটা বোধহয় 575 1000 কোটি টাকা ছাড়িয়ে গেছে ওদের সুদে মূলে। কোথার থেকে যে 1 টাকার হিসেবটা 1000 কোটি টাকা হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না। এইটা রাজ্য সরকার যদি এই স্যাক্রিফাইসটা করে দিত তখন তো দুর্গাপুর সার কারখানা হয়ে যেত বারুণীর সঙ্গে, সিন্দ্রির সঙ্গে, গোরখপুরের সঙ্গে বা রামাগুন্ডম তালচেরের সঙ্গে। হয়নি। এটা তো হচ্ছে যে উভয় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়ই রেসপন্সিবল পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার ক্ষেত্রে। তৃণমূল এবং বিজেপি দুটো দলই একই সমদোষে দুষ্ট। আমরা চাই কারখানাটা রিভাইভাল হোক, কারণ এত বড় একটা জমি, প্রায় 800 একরের মতো জমি, 750 একরের মতো জমি ফ্যাক্টরিতে পড়ে আছে। টাউনশিপের ছেলেরা দুর্দশাগ্রস্ত, টাউনশিপটা পুরো ভেঙে চুরমার করে দিয়ে কাকে বেচে দিল ইট পাথরগুলো, এবং সেই জমিটা নিয়ে কি করবে তাও আমরা জানি না। কোনো আরটিআই করলেও তার কোনো সঠিক জবাব পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারও জবাব দিতে অনিচ্ছুক, আবার রাজ্য সরকারের যে এডিডিএ তাও ভাষা জবাব দিচ্ছে, যার কোনো মানেই বেরোয় না। এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে অবশ্যই আমরা খুব চিন্তার মধ্যে আছে, বিশেষ করে রেসিডেন্টসরা যারা টাউনশিপে বাস করে তাদের জন্য। মানে ভোটের ভাওতা ছাড়া আর কী বলবো। যদি হতোই তাহলে সে তো অন্য 5টা কারখানা যখন হলো তখনই করে দেওয়া উচিত ছিল। সেটা না করে এখন বলার কি মানেটা হয় আমরা করে দেবো। আর তাদের প্রার্থী এখানে যিনি আছেন তিনি কি বলছেন? তিনি তো ব্যাপারটা না বুঝেই না এইসব লাভজনক না হলে কারখানা করা যায় না, এই ধরনের বক্তব্য করছেন। লাভজনক ইউরিয়া কারখানা কখনো লাভজনক হয় না, কারণ ইউরিয়া কারখানাকে ইউরিয়ার যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ বিক্রয় মূল্য দিয়ে কভার করা যায় না, তার জন্য সাবসিডি দিতে হয়। এবং সাবসিডি যদি না দেবে তাহলে দেশের কৃষি ব্যবস্থাটাই ধ্বংস হয়ে যাবে। এটা কারখানার কর্মীদের জন্য বা কারখানাটা বাঁচানোর জন্য না, দেশের সামগ্রিক স্বার্থেই এটা প্রয়োজন। আপনার নাম? আমার নাম নিশিত। हम उसको भी कम करना चाहते हैं। फर्टिलाइजर हम क्यों इंपोर्ट करें भाई? इस देश में फर्टिलाइजर नहीं बन सकता क्या? ये हमारा आत्मनिर्भर भारत अभियान का पार्ट है। हम हर सेक्टर में आत्मनिर्भर बनेंगे। तो जो दुर्गापुर में जो एचएफसी कारखाना बंद पड़ा हुआ है, आप जो बोले कि फर्टिलाइजर कारखाना बंद है, दुर्गापुर में एचएफसी का कारखाना बंद फर्टिलाइजर का ही तो देखिए, फर्टिलाइजर के विषय में मैं आपको कहना चाहता हूँ, मैं चूंकि इस लाइन से थोड़ा जुड़ा हुआ भी हूँ, हमारे मनसुख भाई मांडविया से मेरी अभी बात भी हुई है। अगर कहीं भी फर्टिलाइजर का कारखाना है और हमें लगता है कि रिवाइव हो सकता है तो हम उसको रिवाइव करेंगे। हमने बिहार में करके दिया है, हमने साउथ में भी कहीं किया है, बंगाल में क्यों नहीं कर सकते जी? हम जब विकसित भारत बनाना चाहते हैं तो बंगाल भी विकसित होगा तभी तो भारत विकसित होगा भाई। ये तो हमारा नारा है। बट एक कंट्रोवर्सी यहाँ पर फर्टिलाइजर आप रिवाइव करेंगे, लेकिन दिलीप घोष बोल रहा है कि जो केंद्रीय सरकार जो है वो बिजनेस नहीं करेगा, जो लॉस में चल रहा है वो कारखाना नहीं चल रहा है। नहीं, वो दूसरे दो सब्जेक्ट अलग मिक्स मत करो। एक मिनट मिक्स मत करो। पीएसयू डिस इन्वेस्टमेंट पॉलिसी हम लेके नहीं आए भाई, मनमोहन सिंह जी की पॉलिसी थी। ठीक है, पीओसी कोई घाटे में है, लगातार थोड़ी घाटे में रहने देंगे। ये बंद कारखाना है, ऑलरेडी बंद है, इसके पास रिसोर्सेज है, जमीन पड़ी होगी मेरे ख्याल में, कुछ और टेक्नोलॉजी लेबर होगा, इंफ्रास्ट्रक्चर पड़ा होगा, इसको रिवाइव करना ना। बिहार में किया है ना हमने, बंद कारखाने को रिवाइव, हमारी पॉलिसी है। लेकिन बंगाल में यहाँ भी कर सकते हैं, दुर्गापुर दोनों में नहीं किए। यहाँ भी कर सकते हैं जी, वाजपेयी जी के समय में बंद हुआ था, यहाँ भी कर सकते हैं। हम प्रपोजल पे विचार करेंगे इस पे। क्या एक बोलो। দেখুন, যত বুজরুগি ভারতীয় জনতা পার্টির আসে তারা মানুষকে ভুল বোঝাবার জন্য এসবগুলো করছে। যদি গেছিলেন খুব অতি উত্তম, কারণ আপনি যদি গিয়ে ফার্টিলাইজার কারখানা খোলে স্যালুট জানাবো আমরা নিজেরাই। কারণ ফার্টিলাইজার কারখানা অটল বিহারী বাজপেয়ীজির আমলে বন্ধ হয়েছিল। এবারে যদি 2024-এর পরে আপনাদের সরকার আসে, যিনি ঘুরে গেছেন তিনি যদি খুলতে পারেন, আমরা তাকে তার ফটো নিয়ে আমরা মালা দেব। আর যদি মনে করুন না খুলে, তাহলে কুশপুত্র লেখা তার দাহ করব। কি বলবেন? কিছু না, এটা প্রত্যেকবার ভোটের সময় এমএমসি আর ফার্টিলাইজার কারখানাটাকে এরা ইস্যু করে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। দুর্গাপুরে মানুষ আর অত বোকা নয়। 2002 সালে ফার্টিলাইজার কারখানা বন্ধ হয়। 2003-এ প্রায় 1160-65 জন শ্রমিক কর্মচারী বিহারের যায়। 2011-তে ক্যাবিনেট সেন্ট্রাল ক্যাবিনেট সিদ্ধান্ত করে পুনরুজ্জীবন করা যাবে।
তো তারপরে এতদিন হয়নি কেন? সুরিন্দর সিং আলওয়ালিয়া ছিলেন, উদ্যোগ নেননি কেন? যে ন্যাশনাল পূর্বাঞ্চলের যে গ্রিডটা হয়েছিল সার যাওয়ার, সেই গ্রিডে সিন্দ্রি, গোরখপুর, তালচের ইত্যাদি বিভিন্ন কারখানা যদি পুনরুজ্জীবিত হতে পারে, তাহলে দুর্গাপুর আর হলদিয়া হলো না কেন? মোদি করলো না কেন? আর এখন নির্বাচনের সময় এখন কারখানা দেখতে যাচ্ছে, ভাওতাবাজি। আর নির্বাচনের সময় এইভাবে কারখানা দেখতে যাওয়া যায় নাকি পুনরুজ্জীবনের জন্য? এটা তো মডেল কোড অফ কন্ডাক্টকে হচ্ছে ভায়োলেট করে, যে মানুষের মধ্যে মিথ্যে আশ্বাস জোগানো, মিথ্যে প্রতিশ্রুতি জোগানো। উনি ফার্টিলাইজার কারখানা গেলেন কি করে? নির্বাচনী কোড অফ কন্ডাক্ট নেই। উনি এখন কিসের মন্ত্রী? কিসের মন্ত্রী উনি গেলেন কি করে? ওনার বিরুদ্ধে তো করা উচিত, নির্বাচন কমিশন অভিযোগ জানানো উচিত, মামলা হওয়া উচিত। উনি এখন কি করে যান ফার্টিলাইজার কারখানার ভিতরে? আর ফার্টিলাইজার কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা উচিত। আমি চাইলে আমাকে ঢুকতে দেবে আজকে? আমাদের প্রার্থী ডক্টর সুপ্রীতি ঘোষাল চাইলে ঢুকতে দেবে আজকে? কেন ঢুকতে দিলেন ওনাকে? এইসব নির্বাচনী স্টান্টবাজি যত সব। আর দিলীপ ঘোষ তো বলেই দিয়েছিলেন যে এইসব কারখানা বন্ধ হয়ে গেছে, স্যালাইন দিয়ে মোদি আর এইসব কারখানাকে বাঁচাবে। তাহলে এইসব নাটকের প্রয়োজন কি? দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10।